ভোটের আগেই খড়গপুরে জনতার তিরস্কার খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছেন বিজেপির হেভিওয়েট এই নেতাকে। এই রাজনৈতিক কারবারিরা কখন যে কোন দলে থাকে আর কখন যে কোন দলে চলে যায় এটা বোঝা খুব মুশকিল। কি করবেন? তাহলে কি খড়গপুর সদর দিলীপ বাবু আর ধরে রাখতে পারবেন? আজকে বিজেপির ওয়াশিং মেশিনে যারা যারা পড়েছে তারা সাফসুতরা হয়ে গেছে। বঙ্গ রাজনীতিতে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো অবশ্যই মাঝে মধ্যে মনে পড়লে হাসিও পায়, আবার দুঃখও লাগে। কারণ বঙ্গ রাজনীতিতে কে কোন মুহূর্তে কোন রাজনীতি দলে চলে যাবে এ কথা বলার অপেক্ষা রাখে না। আজকে যে তৃণমূল, কালকে সে বিজেপি, পরশু কংগ্রেস, অন্যদিন হয়ে গেল সিপিএম। তো এই রকম ঘটনা যেন মনে হচ্ছে কলকাতা ময়দানের ক্লাবে সই করার মতো। আজকে যিনি মোহনবাগান, কালকে তিনি মোহামেডান স্পোর্টিং, পরশু দিন ইস্টবেঙ্গল, হয়তো টালিগঞ্জ অগ্রগামী। এইভাবে আমরা দেখেছি যে কলকাতা ফুটবল ময়দানে এগুলো দেখতে পাই, বা ক্রিকেটের ক্ষেত্রে দেখতে পাই যে প্লেয়ার কেনা বেচা চলে। কিন্তু রাজনীতিতেও এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো মনে পড়লে আগেই বললাম যে কোথাও কোথাও হাসিও পায়, আবার কোথাও কোথাও কষ্টও লাগে। তো আজকে এমন একটা ঘটনার কথা উল্লেখ করব আজকের এই দাদা দিদির রাজনীতিতে। সেটা অবশ্যই কিছু স্মৃতি আপনার মনে রয়েছে যেগুলো আবার নতুন করে সামনে চলে আসবে ভিডিওটি দেখার পরে। ঘটনাটা সম্ভবত 2008 সাল। তখন রাজ্যে সিপিএম সরকার, বাম সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কংগ্রেস বনাম সিপিএম, এই ছিল লড়াই। দীর্ঘদিন ধরে লড়াই ছিল। 98 সালে তৃণমূল কংগ্রেস এসছে, কিন্তু কংগ্রেস সিপিএমের যে লড়াই সেটা কিন্তু বহুদিনের। সিদ্ধার্থ শঙ্কর রায় আমল শেষ হচ্ছে, বামেদের আমল শুরু হচ্ছে, সেই থেকে লড়াই চলছে। এবং সেই লড়াইয়ের সময় আমরা দেখেছিলাম মঙ্গলকোটে, আপনাদের অনেকের মনে আছে, সেই ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ছুটছে একজন। তিনি হচ্ছেন সেদিনের কংগ্রেস, আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, যদিও নির্বাচনের আগে সমস্ত পদ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই মানস ভূঁইয়া। তিনি কংগ্রেসের তখন বিধায়ক, আর আজকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তারপরে আরও একটা ঘটনা। মানস ভূঁইয়া তিনি বহু সমাবেশে কথা বলেছেন, সেই ভিডিও আজও সার্চ করলে হয়তো ইউটিউবে পাওয়া যাবে। দ্বিতীয় ঘটনা ঠিক 11 বছরের মাথায়, সালটা 2019, করিমপুর বিধানসভার উপনির্বাচন। প্রার্থীকে জয়প্রকাশ মজুমদার। তখন তিনি কোন দলে? না, তখন তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছে। বিজেপিতে গিয়েই প্রথম তার উপনির্বাচন। প্রথম নির্বাচনে করিমপুর, সেই করিমপুর উপনির্বাচন 25শে নভেম্বর। এবং এই 25শে নভেম্বর তিনি তখন বিজেপির প্রার্থী ছিলেন। ভোট কেমন হচ্ছে সরজমিনে দেখতে বেরিয়েছিলেন তিনি। আচমকাই হইচই গণ্ডগোল, বেমক্কা একটা লাঠির জেরে জয়প্রকাশবাবু ছিটকে পড়লেন কচুবনে। সেই জায়গা থেকে আবারও একটা ঘটনা। সকালবেলা চা চক্র, হঠাৎ দিলীপ ঘোষ এলাকা ছাড়ছেন, পালাচ্ছেন। হ্যাঁ, চা চক্রের আগেই বেঁধে গেল তুমুল অশান্তি। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। কারণ খড়গপুরে পুরীগেট এলাকার ঘটনা। প্রচারে যেতেই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সেখানেও দিলীপ ঘোষকে পালাতে হয়েছে।
সেখানেও দিলীপ ঘোষকে পালাতে হয়েছে। কারণ খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে স্থানীয়দের এক বিক্ষোভ, তার একটাই কারণ, সেদিনে তিনি উপস্থিত কেন ছিলেন না? কেন তিনি সেদিনকে উপস্থিত ছিলেন না? কেন সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়ালেন না? এই নিয়ে বিক্ষোভ, তড়িঘড়ি এলাকা ছাড়ার চেষ্টা করলেও রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুধু দিলীপ ঘোষই নন, বিজেপি কর্মী সমর্থকদের উপরেও এদিন ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। আর বিক্ষোভের মাঝেই চলে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান। স্লোগান, কিন্তু দিলীপ বাবু কি করবেন? স্থানীয়দের অভিযোগ, রেলের নোটিশ দিয়ে যখন গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল, সেই সময় একদিনও বিজেপি নেতাকর্মীদের দেখতে পাওয়া যায়নি এলাকায়। এমনকি খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও সেখানে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। আর এখন ভোটের সময় বিজেপি প্রার্থী এলাকায় আসায় খেপে উঠেছে খড়গপুরের 27 নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত 2016 সাল খড়গপুর সদরে আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হন, 5 বছরে বিধায়ক পদ সামলেছেন বিজেপির দাপুটে নেতা, তৎকালীন সময় রাজ্য বিজেপির সভাপতি। 2021-এ দিলীপ ঘোষকে সরিয়ে ওই আসন থেকে জয়লাভ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সপরিবারে বেশ আলাপচারিতা হয়েছে। 5 বছর ঘুরে ফিরে নিজের গড়ে ফিরে আসে দিলীপ ঘোষ। তবে পুরনো গড় ফিরে পেলেও স্বস্তি যে ফেরেনি তা হয়তো বেশ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে দিলীপ বাবু। ভোটের আগেই খড়গপুরে জনতার তিরস্কার খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছেন বিজেপির হেভিওয়েট এই নেতাকে। কি করবেন? তাহলে কি খড়গপুর সদর দিলীপ বাবু আর ধরে রাখতে পারবেন? কারণ পুরনো যে ইতিহাসগুলো দেখছেন, না সেদিনকে মঙ্গলকোট থেকে মানস ভূঁইয়া জিতেছিলেন, না করিমপুর থেকে জয়প্রকাশ মজুমদার জিততে পেরেছেন, আপনি খড়গপুর সদর থেকে জিততে পারবেন তো দিলীপ বাবু? প্রশ্ন এখানেই। এখন এই ভিডিওতে আপনাকে এই মানস ভূঁইয়া বা জয়প্রকাশ মজুমদারের কথা কেন বললাম? কারণ রাজনীতিতে এমন কিছু ভিডিও, এমন কিছু ছবি পাওয়া যায় যে ছবিগুলো মাঝে মধ্যেই অনেক স্মৃতি উস্কে দিয়ে যায়। কারণ এই রাজনৈতিক কারবারিরা কখন যে কোন দলে থাকে আর কখন যে কোন দলে চলে যায় এটা বোঝা খুব মুশকিল। আজকে শুভেন্দু অধিকারী, তার একেবারে যদি রাজনীতিতে জন্ম হয় তাহলে দেখবেন কংগ্রেস, তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস, আজকে তিনি বিজেপিতে গেছে, একেবারে সাফ সুতরা ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে নারদ মামলায় যে টাকা নিচ্ছিল সেই ছবিতেও দেখা গিয়েছে। তাহলে তিনি কিভাবে দুর্নীতি মুক্ত হলেন? তিনি কিভাবে স্বচ্ছতা বজায় রাখলেন? তাই দল বদল করলে অনেক কিছু মাপ হয়ে যায়। আজকে বিজেপির ওয়াশিং মেশিনে যারা পড়েছে তারা সাফ সুতরা হয়ে গেছে, আর যারা যায়নি তারা দুর্নীতিতে আটকে গেছে। তো বাংলার রাজনীতির কালচারটা ঠিক এভাবেই হয়েছে। আজকে দিনহাটাতে দেখুন, সেখানেও পরম্পরায় চলে আসছে। প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে হচ্ছে তৃণমূল। তো এই যে বারবার এরা দল বদলায়, মানুষ এদেরকে কেন ভোট দেয় এটা নিয়ে খুব চিন্তা হয়। এরা রাজনীতি দলের শুধু নিজেদের সুবিধা পাওয়ার জন্যই এরা দল বদল করে। আজকে তৃণমূল টিকিট দিল না, লাভ দিয়ে কংগ্রেসে চলে গেলাম। কংগ্রেস টিকিট দিল না, সিপিএমে চলে গেলাম। সিপিএম টিকিট দিল না, বিজেপিতে চলে গেলাম। বাংলায় যখন কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, তখন এই কলকাতা পুরসভার একজন মাত্র কাউন্সিলর জল করছিল, তার নাম হচ্ছে সন্তোষ পাঠক। তিনি হঠাৎ দুম করে দেখলাম কংগ্রেস ছেড়ে
বিজেপিতে জয় শ্রীরাম করতে শুরু করে দিয়েছে। ফলে এই যে বিভিন্ন সময় যে ঘটনা, সেই ঘটনাকেই মূলত আজকে আমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম, যে রাজনীতিতে আসা মানেই মান সম্মান সমস্ত কিছু একেবারে পুঁটলিতে বেঁধে বাড়িতে রেখে তারপরে রাস্তায় যে বেরোতে হয়, সেটা এই ঘটনাগুলো থেকে বারবার স্পষ্ট হয়ে গিয়েছে। কেউ ধুতি পরে ছুটছে কাদা মাঠে, চাষের জমিতে, কেউ লাথি খেয়ে কচু বনে পড়ে যাচ্ছে, আবার কেউ মানুষের ভয়ে, মানুষের দাবি পূরণ করতে না পেরে সেও সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে আরও অনেকেই পালাবে, শুধু ধৈর্য ধরুন। 4 তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন, অনেকেই পালাতে শুরু করবে। তবে তারা পালিয়ে কোথায় যাবে সেটা আমি বলতে পারছি না, তবে পালাবে নিশ্চিত। এদিক থেকে পালিয়ে নয় ওদিকে যাবে, আর নয় ওদিক থেকে পালিয়ে এদিকে আসবে। তাই পালাবে তো নিশ্চয়ই। সেটা 4ঠা মের পরেই আবারও আমি আসবো, অন্তত আজকের এই ভিডিওটা দ্বিতীয় খণ্ডের জন্য বা দ্বিতীয় পর্বের জন্য, যে সেদিন আমি বলেছিলাম আজকে হচ্ছে 3রা এপ্রিল, 4ঠা মের দিনকে আসবো, যেদিন গণনা শেষ হবে সেই দিনকে আসবো, ভিডিও বানাবো এবং পালিয়ে যাওয়ার সম্ভাবনা কারা কারা রয়েছে সেই তালিকায় সেটাও আপনাদের সামনে স্পষ্ট করে দেব। আজকের দাদা দিদির রাজনীতি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের স্মৃতিতে যদি মনে থাকে যে মঙ্গলকোটের ঘটনাটা, তাহলে অবশ্যই লিখবেন। লিখতে ভুলবেন না দিলীপ ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারের কথাও।